ঘরের পরিবেশ একদম শান্ত, চারিপাশে কোনো শব্দ নেই, শুধু রয়েছে নিস্তব্ধতা। এই শান্ত পরিবেশে এক মনে কিছু একটা লিখে চলেছে এক নারী। পাতার পর পাতা যেন এক নিমেষেই ভরে উঠছে তার লেখার মহিমাতে। সেই নারী এতটাই মনোযোগ সহকারে লিখে চলেছে যে তিনি বুঝতেও পারলেন না তার পিছনে স্বয়ং শয়তানের আবির্ভাব ঘটেছে, যে কিনা তাকে মৃত্যু উপহার দিতে এসেছে। হঠাৎ জল জাতীয় কিছু একটা তার গায়ে এসে পড়তেই প্রায় লাফিয়ে উঠে দাঁড়ান তিনি। ততক্ষণে কেরোসিনের গন্ধে ঘর প্রায় ভরে উঠেছে। কে তার গায়ে কেরোসিন ছুঁড়ে দিল সেটা দেখার জন্য উনি পিছন ফিরে তাকালেন আর খুব আশ্চর্য হয়ে বললেন, তুমি? আর কিছু বলার আগেই হাতে ধরা জ্বলন্ত দেশলাইটা ছুঁড়ে দিল শয়তানটা তার গায়ে। এতক্ষণে শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠল সেই নারীর আত্মচিৎকারে। ফোনটা বেজে উঠতেই ঘুম ভেঙে যায় বিভাসের। হাতে মোবাইলটা তুলে নিয়ে নাম্বারটা দেখে সে। না, চেনা কেউ না, অচেনা কোনো নাম্বার থেকে ফোন আসছে। কদিন ধরে এই অচেনা ফোনের জ্বালাতে সে পাগল হয়ে যাচ্ছে। সবার মুখে একটাই কথা, সেদিন দুপুরে কি হয়েছিল। কতবার সে বলবে সে জানে না জানে না জানে না। এখনকার দিনে হাজার একটা খবরের চ্যানেল আর তাদের হাজার একটা রিপোর্টার, সবার এক কথা, কিভাবে আপনার স্ত্রী মারা গেলেন, কেন উনি এমন করলেন, আপনাদের সাংসারিক জীবন কেমন ছিল, আগের দিন রাতে কি হয়েছিল, কি খেয়েছিল, ঝগড়া হয়েছিল নাকি। উফ উফ উফ, লাইফটা যেন পুরো বারোয়ারি হয়ে গেছে। এত কিছু ভাবনার মধ্যে কখন যে ফোনটা কেটে গেছে সেটা খেয়াল করেনি বিভাস। আবার ফোনটা বেজে উঠতেই সম্বিত ফেরে বিভাসে। ফোনটা হাতে নিয়ে দেখে সেই একই নাম্বার থেকে ফোন আসছে। সামনে দেওয়ালে টাঙানো ঘড়িটাতে চোখ পড়তেই চমকে ওঠে বিভাস। এখন রাত ঠিক 12টা বাজে। এত রাতে কে ফোন করছে, কেনই বা ফোন করছে? এ সময় কি কোনো সাংবাদিক ফোন করতে পারে? না, মনে হয় না। দোনামোনা করে ফোনটা ধরেই ফেলে বিভাস। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, আমি অনুরাধা সরকার বলছি। প্রথমেই আপনার কাছে ক্ষমা চাইছি এত রাতে ফোন করার জন্য। আপনি আমাকে চিনবেন না। আপনি মালিনী দেবীর হাজবেন্ড বলছেন তো? একটু একটু করে কমে আসা বিরক্তি আবার ফিরে আসে বিভাসের। সে ঝাঁঝালো গলাতে বলে, ম্যাডাম, এই মাঝ রাতে আপনি রং নাম্বারে ফোন করে ইয়ার্কি মারছেন নাকি? আমার ওয়াইফের নাম মালিনী নয়, আপনি ভুল নম্বরে ফোন করেছেন। বলেই ফোনটা কেটে দিতে যাচ্ছিল বিভাস, কিন্তু ও পাশের নারী কণ্ঠ বলে উঠল, স্যার ফোনটা কাটবেন না প্লিজ, আমার কথাটা একটু শুনুন। বিরক্ত হলেও ফোনটা না কেটে বিভাস বলে, আচ্ছা বলুন। আপনার স্ত্রীর নাম কি মিত্রা ব্যানার্জি? হ্যাঁ, স্বর্গীয়া মিত্রা ব্যানার্জি। কিন্তু আপনি খুঁজছেন কাকে, মালিনী দেবী নাকি মিত্রাকে? স্যার আপনি মনে হয় জানেন না, মিত্রা ব্যানার্জি এবং মালিনী দেবী দুজনেই একই ব্যক্তি। আচ্ছা, আপনি এই মাঝরাতে কি যা তা বলছেন বলুন তো। দেখুন, আমার মন মেজাজ ভালো নেই, প্লিজ এই রসিকতা আমি নিতে পারছি না। ফোনটা রাখছি আমি। স্যার আমি বেশি টাইম নেব না, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, শুধু একটু আমার কথাটা শুনুন। ঠিক আছে, আপনাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি হয়তো জানেন না, আপনার স্ত্রী ফেসবুকে একটা নামকরা ভূতের গল্পের গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে উনি মাঝে মধ্যেই গল্প লিখতেন। বলতে গেলে উনি ওই গ্রুপের একজন নামকরা লেখিকা ছিলেন। উনি মালিনী দেবী ছদ্মনামে লিখতেন। প্রায় 2 মাস আগে
আমাদের প্রকাশনী সংস্থা থেকে ওনার লেখাগুলি নিয়ে একটি বই প্রকাশিত হয়েছিল। প্রথম এডিশন কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, দ্বিতীয় এডিশনও ভালোই বিক্রি হচ্ছে। আমাদের সংস্থা থেকে ঠিক করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে সংবর্ধনা জানানো হবে এবং ওনার প্রাপ্য টাকা ওনার হাতে তুলে দেওয়া হবে। কিন্তু তার আগেই তো সব শেষ হয়ে গেল। আপনি কে? আমি ওই প্রকাশনী সংস্থা থেকেই বলছি। আমরা চাইছি আগামীকাল ওনার শ্রাদ্ধের দিন ওনার প্রাপ্য টাকাটা ওনার বাড়ির লোকের হাতে তুলে দিতে। আমি আরো আগে ফোন করতাম, কিন্তু ওনার ফোন নাম্বার ছাড়া ওনার সম্বন্ধে আর কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আর ওনার ফোনটাও বন্ধ আসছে। তাই আপনার নাম্বারটা জোগাড় করে ফোন করতে একটু দেরি হয়ে গেল। প্লিজ রাগ করবেন না স্যার। কত টাকা ওর প্রাপ্য? প্রায় 1 লক্ষ টাকা। তাহলে আমরা কি কাল আসবো স্যার? হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল বিভাসের। টাকার অ্যামাউন্টটা শুনে মাথাটা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল বিভাসের। এত টাকা তার প্রাপ্য, তাও আবার তার অল্প শিক্ষিত বউ মিত্রার জন্য। কেউ মজা করছে না তো? না, আর ভাবতে পারছে না বিভাস। 7-5 আর না ভেবে সে অনুরাধাকে সকাল 10টা নাগাদ আসতে বলে দেয় তাদের বাড়িতে। এতক্ষণ মনে হয়নি, কিন্তু এখন বিভাসের মনে হয় মালিনী দেবী নামটা তার যেন খুব চেনা। কোথায় শুনেছে সে সেটাই মনে করতে পারছে না। হঠাৎ বিদ্যুতের চমকের মতো তার মনে পড়ে যায় কিছুদিন আগে রিজু একটা গল্পের বই নিয়ে তার কাছে এসেছিল। আবদার ছিল ওই বই থেকে তাকে গল্প পড়ে শোনাতে হবে। বিভাস বইটা হাতে নিয়ে সবে লেখিকার নামটা দেখেছিল মালিনী দেবী, কিন্তু গল্প পড়ে আর শোনানো হয়নি, কারণ ঠিক তখনই ফোন করেছিল রূপসা। বিভাস আর মিত্রার একমাত্র ছেলে হলো রিজু, বয়স মাত্র 7 বছর। মিত্রা মারা যাবার পরে রিজুকে তার দাদু দিদিমার কাছে পাঠিয়ে দেয় বিভাস। বিভাস পায়ে পায়ে এগিয়ে যায় রিজুর বইয়ের তাকের দিকে। সেখানে একটু খুঁজতেই সে পেয়ে যায় মালিনী দেবী ওরফে মিত্রার লেখা বইটা। বইটার নাম ভূত আছে। শ্রাদ্ধ শেষ হতে হতে প্রায় বেলা 1টা বেজে যায়। বিভাসের বোন ত্রিনা আস্তে করে দাদাকে বলল, কিরে, সেই মেয়েটা তো এলো না টাকা নিয়ে? সত্যি আসবে তো, নাকি স্বপ্নে ভুলভাল শুনেছিস? বলেই ঠোঁট চেপে হাসতে লাগলো। বিভাস কিছু বলার আগেই বিভাস আর ত্রিনার মা কমলিনী দেবী ওদের সামনে এসে দাঁড়ালেন। তারপর চোখ বড় বড় করে তাকালেন ত্রিনার দিকে, বললেন, তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? সুখের বাড়িতে মুখ টিপে হাসছিস, লোকে কি বলবে? আর কিছুদিন পরে তোর বিয়ে, তাই কি বলতে হয় এখনো যদি না শিখিস, তাহলে পরে তোর কপালে অনেক দুঃখ আছে, এই বলে দিলাম। আর শোন বিভু, এই প্রকাশনী সংস্থার লোক যত দেরিতে আসে ততই ভালো। বেশি লোক জানাজানি হলে এই টাকার কথা 5 কান হয়ে যাবে, আর তখন হয়তো বৌমার বাবা মা টাকার ভাগ নিতে আসতে পারে। আর লোকগুলো যদি না আসে? বলে বিভাস। চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায় কমলিনী ব্যানার্জি। তারপর বলেন, আমার মনে হয় আসবে, আর যদি নাও আসে তাতেই বা কি, পথের কাঁটা তো সরেই গেছে। তুই কিন্তু এবার রূপসার বাড়ির লোকের সাথে আমার কথা বলিয়ে দিস। সন্ধ্যা প্রায় 7টা বাজে। আত্মীয় স্বজন প্রতিবেশী যারাই এসেছিলেন সবাই চলে গেছেন। কাল মৎস্যমুখীতে আবার সবাই আসবেন। এখন সোফাতে গা এলিয়ে দিয়ে বসে আছেন এ বাড়ির 3 সদস্য, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। সবাই যেন নিজের নিজের চিন্তার জগতে বিচরণ করে বেড়াচ্ছে। কলিং বেলটা বেজে উঠতেই মুখে একটা বিরক্তিসূচক আওয়াজ করেন কমলিনী দেবী। তারপর ত্রিনাকে বলেন, ওফো, দেখ তো কে এসেছে। ত্রিনা দরজা খুলতেই দেখে 2টি মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু এদের ত্রিনা আগে কখনো দেখেনি।
তৃণা বলে। আপনারা? দুজনের মধ্যে একটি মেয়ে বলে, ম্যাম, আমি অনুরাধা, বই প্রকাশনী সংস্থা থেকে এসেছি। সরি, একটু দেরি হয়ে গেল। কমলিনী দেবী অনুরাধা ও তার সাথে আসা মেয়েটাকে তীক্ষ্ণভাবে দেখে নিয়ে বলেন, তোমার তো আসার কথা ছিল সকাল 10টাতে, তাহলে এই সময় কেন এলে? আর ওই মেয়েটির হাতে ক্যামেরা কেন? ক্যামেরা দিয়ে কি হবে? না না, সত্যি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। ওর নাম পিয়া, ও আজকাল খবরের রিপোর্টার। ম্যাম বেঁচে থাকলে ওনাকে সংবর্ধনা দেবার দিন প্রেস মিডিয়া সবাইকেই ডাকা হতো, টিভিতে তো দেখানো হতো, কিন্তু তা তো আর হবে না। তাই আমাদের সম্পাদক মহাশয় ওদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে আপনাদের হাতে টাকা তুলে দেওয়াটা অন্তত আমরা দেখাতে পারি। কথার মাঝেই পিয়া বলে ওঠে, মিত্রা ম্যাডামের ছেলেকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? আম, আসলে ও তো খুব ছোট, ওকে দেখার মতো আমাদের বাড়িতে কোনো লোক নেই। মায়ের বয়স হয়েছে, আমার অফিস থাকে, কদিন পরেই বোনের বিয়ে, ওকে দেখবে কে? তাই ওকে ওর মামার বাড়িতে মানে দাদু দিদুনের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন থেকে ও ওখানেই থাকবে, তাতে ওনাদের মনও ভালো। কথা বলতে বলতে পিয়ার দিকে তাকাতেই মুখের কথা মুখেই থেকে যায় বিভাসের। সে দেখে পিয়া একটা বীভৎস হিংস্র চাহনি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তার চোখের মণিতে আগুন জ্বলছে ধিকি ধিকি করে। তার হুঁশ ফেরে অনুরাধার ডাকে। সে বলে, স্যার, এবার তাহলে শুরু করা যাক। বিভাস দেখে কোথায় কি? পিয়া এক মনে ক্যামেরা সেট করছে, আর তার মা বোনকে দেখে বোঝাই যাচ্ছে তারা অস্বাভাবিক কিছুই দেখেনি। তাহলে সে কি ভুল দেখলো? অনুরাধা আবার জিজ্ঞেস করে। আপনি রেডি তো স্যার? তাহলে শুরু করি। চিন্তিত মুখে সম্মতি জানায় বিভাস। অনুরাধা গুছিয়ে বসে শুরু করে ইন্টারভিউ। বিভাস বাদে সবাই এমন মুখ করে আছে যেন সবাই কত ভালোবাসত মিত্রাকে। একমাত্র বিভাসের যেন এইসব ভালো লাগছে না। কোথায় যেন কি একটা খটকা লাগছে, কিন্তু সব সামনে থেকে দেখেও সে বুঝতে পারছে না। এবার অনুরাধা বলে উঠল, আপনারা কি মিত্রা দেবীর বই পড়েছেন? এই কথাতে সবাই যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ে। আমতা আমতা করে তৃণা বলল, না, মানে ঠিক পড়া হয়ে ওঠেনি। তাতে কি, আমি আপনাদের ও যেসব পাঠক বন্ধুরা এখনো ওনার লেখা পড়েননি তাদের উদ্দেশ্যে ছোট করে গল্পটা বলে দিচ্ছি। উনি সাধারণত আমাদের আশেপাশের মানুষগুলোকেই নিজের লেখার মধ্যে ফুটিয়ে তুলতেন। তাদের সুখ দুঃখ এই সবের মধ্যে ধীরে ধীরে নানা ঘটনার ঘনঘটার মধ্যে ঘটে যেত অলৌকিক ব্যাপার। এই বইটিতে একটি উপন্যাস ও 4টি ছোট গল্প রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো লেখিকা। অনুরাধা একটু থেমে সবার দিকে একবার নজর বুলিয়ে নিয়ে বলে, তাহলে শুরু করি। গল্পটা তো আমরা পরে উপরে নিতে পারতাম, এখন আসল কাজটা করে নিলেই তো হতো। আসলে জানো তো মা, আমাদের কারোর মনের অবস্থা ভালো নেই, তার মধ্যে আবার অনেক খাটাখাটুনি গেছে, কালও অনেক কাজ আছে। তাই আর কি বলছি, যদি একটু তাড়াতাড়ি করো। অনুরাধা নিজের মুখে একটু করুণ ছাপ ফুটিয়ে তুলে বলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসলে মাসিমা, আমাদের তো 30 মিনিটের একটা শো করতেই হবে, মানে তাই তো টিভি চ্যানেল থেকে লোক এসেছে। কিন্তু আপনারা যদি বিরক্ত হন তাহলে আমরা মিত্রা ম্যামের বাবা মায়ের সাথেও এই সাক্ষাৎকারটা করে নিতে পারি। অবশ্য সেক্ষেত্রে টাকাটাও ওনাদের হাতেই দিতে হবে। কথাটা বলতেই তৃণা আর মৃণালিনী দেবী প্রায় লাফিয়ে উঠে বলেন, না না, আমাদের কোনো অসুবিধা নেই। তোমরা তো তোমাদের কাজ করবেই। বলে চুপ করে যান তারা। শুধু বিভাস যেন কি ভেবে চলেছে, যেন কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে যা চোখের সামনে থেকেও ধরা দিচ্ছে না। বলতে শুরু করে অনুরাধা, সংসারে বিশেষ কোনো সম্মান নেই তুলির, কারণ
কারণ কি আর একটা? অনেক। তার মধ্যে প্রধান কারণ হলো সে স্বল্প শিক্ষিতা আর তার বাবা গরিব, প্রাইভেট অফিসের সামান্য কেরানি। কিন্তু ভগবান তুলিকে রূপ দিয়েছিলেন ঢেলে। সেই রূপের জোরেই ভালো পাত্র পেতে কোনো অসুবিধা হয়নি তুলির বাবা সুমন্ত বাবুর। সুমনের বাবা প্রবোধবাবু অন ডিউটি মারা গেলে তার চাকরিটা পায় সুমন, আর পেনশন পান কমলা দেবী। বলতে গেলে সুমনদের আর্থিক অবস্থা বেশ ভালো। কমলা দেবীর ইচ্ছে ছিল তিনি ছেলের বিয়েতে বেশ মোটা অঙ্কের পণ নেবেন, আর সেই টাকা দিয়ে নিজের একমাত্র মেয়ের ধুমধাম করে বিয়ে দেবেন। কিন্তু তার সেই আশাতে জল ঢেলে দিল তার নিজের ছেলে সুমন। তুলিকে দেখতে এসে সুমনের এতই পছন্দ হলো যে সে বিনা পণে বিয়ে করতে রাজি হয়ে গেল তুলিকে। ছেলেকে অনেক বুঝিয়েও কিচ্ছু করতে পারলেন না কমলা দেবী, তাই বাধ্য হয়ে বিয়েটা মেনে নেন তিনি। কিন্তু তুলিকে কোনো দিন তিনি পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেননি। বিয়ের পর থেকেই তুলির নানা কাজে খুঁত ধরা, তাকে খারাপ কথা শোনানো হয়ে গেছিল তার রোজকার কাজ। তার সাথে ধীরে ধীরে সুমনের মনটাকেও তুলির বিরুদ্ধে একটু একটু করে বিষিয়ে দিচ্ছিলেন তিনি। এইভাবেই দিন কাটছিল। দিনের মতো বছর ঘুরতে না ঘুরতেই ঘর আলো করে এলো তুলি আর সুমনের মিষ্টি একটা পুত্র সন্তান। বছর যায়, দিন যায়, দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো বছর। এখন তুলি পুরোপুরি ঘরনি। ছেলেকে স্কুলে দেওয়া, পড়ানো, রান্না করা, সবার মন জুগিয়ে চলা, আরো কত কি কাজ করে চলে সে সারাদিন ধরে। এত কিছুর মধ্যে উপরি পাওনা হলো তার স্বামী এখন তার দিকে ঘুরেও তাকায় না। কারণ এখন আর সেই রূপ তার কোথায়? সে এখন একটি 7 বছরের বাচ্চার মা। তুলি বোঝে তার মধ্যে এখন তার স্বামীর মনকে আকর্ষণ করার মতো কিছু আর নেই। সে এও বুঝতে পারে তার স্বামীর মনে এখন বাস করে অন্য কেউ। এত দুঃখ, এত না পাওয়ার মধ্যেও সে নিজের মধ্যে থেকে হারিয়ে যেতে দেয়নি তার লেখিকা হওয়ার ইচ্ছেটাকে। তুলি কোনোদিনই পড়াশুনোতে খারাপ ছিল না। বাংলা ছিল তার প্রিয় বিষয়। ছোটবেলা থেকেই সে খুব সুন্দর গল্প লিখত। স্কুলের অ্যানুয়াল ম্যাগাজিনে তার লেখা ছাপা হতো প্রতিবার। তার স্কুলের হেড দিদিমণি বলতেন, দেখিস তুই বড় হয়ে অনেক বড় লেখিকা হবি। কিন্তু অভাবের সংসারে তার এই গুণটা কোনো সমাদরই পায়নি। কিন্তু সে লেখা ছাড়েনি, তাই সময় পেলেই সে লেখে। তাতেও অনেক অশান্তি হয় তার বাড়িতে, তাই খুব বেশি লেখার সময় সে পায় না। কিন্তু তার মধ্যেও সে হারিয়ে যেতে দেয়নি তার মধ্যের লেখিকা সত্তাকে। ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়াতে তার সাথে দেখা হয় তার স্কুলের প্রাণের বান্ধবীর সাথে। সে এখন একটি বড় চ্যানেলের ক্রাইম রিপোর্টার। সেই বান্ধবী আবার তাকে লেখার জন্য বলে। নিজেই একটি ভৌতিক গ্রুপে অ্যাড করে তাকে। খুব নামকরা একটি গ্রুপ। সেখানে নামী থেকে অনামী প্রচুর মানুষ রোজ শত শত লেখা পোস্ট করেন। তার মধ্যে 90% লেখাই কিন্তু মন ছুঁয়ে যাবার মতো। একদিন খুব সাহস করে তুলি নিজের একটি লেখা পোস্ট করে, আর খুব অবাক হয়ে দেখে অনেক মানুষ তার লেখা পড়ছে, তাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিচ্ছে। এরপর থেকেই সে আবার আগের মতো লেখালেখি শুরু করে। তার মধ্যে ফিরে আসতে থাকে বিয়ের আগের সেই হাসি খুশি মেয়েটি। সবার চোখে পড়ে তুলির এই বদলে যাওয়া। তুলির স্বামী একটা সুযোগ খুঁজছিল তুলিকে নিজের ঘাড় থেকে নামানোর। তাই তুলির এই বদলে যাওয়াটাকে কেন্দ্র করে সুমন তাকে খারাপ চরিত্রের মেয়ে বলে। কমলা দেবী আর সুমনের বোন
দুজনেই সুমনকেই সাপোর্ট করে, কারণ এবার যে তাদের স্বপ্ন সত্যি হবে। এই ভিখিরি ঘরের মেয়ে যদি ঘাট থেকে নেমে যায়, তাহলে রূপসার সাথে সুমনের বিয়ে দেবেন কমলা দেবী। রূপসার বাবার অনেক সম্পত্তি আর একটাই মেয়ে, পণ তো তিনি পাবেনই, আর তার সাথে রূপসাও চাকরি করে রেলে, তাই তার মোটা অঙ্কের মাইনেটাও তো তার ঘরেই ঢুকবে। রূপসা যেন মা লক্ষ্মী হয়ে তার ঘরের কড়া নাড়ছে, কিন্তু শুধু ঘরে ঢুকতে পারছে না ওই অলক্ষ্মী তুলির জন্য। হঠাৎ বিভাসের ফোনটা বেজে উঠতেই থমকে যায় অনুরাধা। সে পিয়াকে বলে ক্যামেরা অফ করতে, কিন্তু বাকি সবার মুখ দেখে সে একটু ঘাবড়ে যায়। সে বলে, আপনারা এভাবে সবাই ঘামাচ্ছেন কেন? শরীর খারাপ লাগছে নাকি? কমলিনী দেবী বলেন, এসব আবার কেমন গল্প? কেউ পড়ে নাকি এসব? যত সব ফালতু লেখা। আমি ফোনটা ধরে আসছি, কিন্তু এই গল্প বলাটা বন্ধ করুন, যত সব বেকার লেখা। অনুরাধা হাসি মুখে বলে, আচ্ছা তাই হবে, কিন্তু আমরা একবার মিত্রা ম্যামের ঘরটা দেখতে চাই। বাকি কথা ওখানেই শেষ করব, আর বেশি টাইম নেব না আপনাদের। ট্রিনা, তোরা ওনাকে নিয়ে যা, আমি আসছি। হ্যালো। কি হলো, ফোন ধরছিলে না কেন? তোমাকে তো আগেই বলেছিলাম আমাদের বিয়ের ব্যাপারে একটা দরকারি কথা আছে। আর বিয়ে বিয়ে তো প্রায় মাথায় উঠেছে। মিত্রা নিজের গল্পের বইতে গল্পের ছলে আমাদের কথা লিখে রেখে গেছে। মানে কে বললো এসব তোমাকে? আরে ওর লেখা থেকে যে টাকাটা আমাদের প্রাপ্য সেটা দিতে এসেছে প্রকাশনী সংস্থার একটি মেয়ে আর ওই আজকাল টিভির রিপোর্টার। তারাই তো ওর গল্প পড়ে শোনালো। তুমি তো দেখছি কিছুই খবর রাখো না, আর আমাকেও তো কিছু বলনি। তোমার বইয়ের লেখা আমি পড়েছি, ও খুব সুন্দর গল্প লিখতো ঠিক কথা, কিন্তু সেটা ছিল নেহাত ভূতের গল্প। এমন কিছু লেখেনি যাতে ওর পার্সোনাল লাইফের বর্ণনা দেওয়া আছে। আর আজ সকালে তোমাদের ছেলের হাতে প্রকাশনী সংস্থার থেকে টাকা দিয়ে গেছে, টিভিতে সেটা দেখানো হয়েছে। সকাল থেকে টিভি দেখোনি নাকি? বারবার তো একই খবর রিপিট করছে চ্যানেলগুলো। তোমাদের বাড়িতে যারা গেছে তারা কোনো কুমতলবে এসেছে, ওদের তুমি চলে যেতে বলো, কিন্তু দেখো যাতে ওরা বুঝতে না পারে তুমি সব বুঝে গেছো। আমি পুলিশ নিয়ে আসছি। এই আমার কিন্তু খুব ভয় করছে রূপসা। ওরা ভিতরের এত কথা কিভাবে জানলো? ওরা যা বলছে তাতে তো মনে হচ্ছে সব ঘটনা ওরা নিজের চোখে দেখেছে। এটা ঠিকই বলেছো। হয়তো হয়তো মিত্রা তার কোনো বন্ধুকে এটা বলে গেছে, আর তারাই এসেছে তোমাদের ব্ল্যাকমেল করতে। ধু, ওর আর বন্ধু কোথায় ছিল? ছিল তো একটা ওই অনুরাধা নামের বন্ধু, সেও তো 6 মাস আগে আগুনে পুড়ে মারা। ও মাই গড! কি হলো, তুমি ঠিক আছো? আমার আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল কিছু একটা বেঠিক হচ্ছে, কিন্তু ধরতে পারছিলাম না। কিন্তু এখন সেটা বুঝতে পেরেছি কি বেঠিক হচ্ছিল। মানে একটু খুলে বলবে? শোনো, মিত্রার একটাই বন্ধু ছিল, তার নাম অনুরাধা সরকার। অনুরাধা সরকার, হ্যাঁ, আজকাল খবরের চ্যানেলে ক্রাইম রিপোর্টার ছিল সে। কিন্তু 6 মাস আগে রহস্যজনকভাবে নিজের বাড়িতে গায়ে আগুন লেগে ও মারা যায়। তার কিছুদিন পরেই ঠিক একইভাবে অনুরাধার বাড়ির প্রত্যেকের গায়ে আগুন লেগে সবাই মারা যায়। আর আমাদের বাড়িতে আজ যে মেয়েটি এসেছে তার নাম অনুরাধা সরকার, আর সাথে করে আজকাল চ্যানেলের রিপোর্টারকেই এনেছে। অনেক বড় গড়বড় লাগছে রূপসা, অনেক বড় গড়বড়। তুমি তুমি এক্ষুনি পুলিশে খবর দাও। মা আর বোন ওদের সাথে আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বলেই ফোন কেটে দেয় বিভাস। মাসিমা, এটাই বুঝি মিত্রা ম্যামের ঘর? জিজ্ঞাসা করলো অনুরাধা। কমলিনী দেবী মুখে একটু দুঃখের ছায়া এনে বললেন, হ্যাঁ মা, এটাই। বড় ভালো মেয়ে ছিল সে। ভগবানের কাছে প্রার্থনা করি সে যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করে বিভাস। তাকে দেখেই বোঝা যাচ্ছে বিভাস কিছু একটা নিয়ে চিন্তাতে আছে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, একটু যেন হাঁপাচ্ছে। ও দৌড়ে এসেছে কি
ক্যাটরিনা তাড়াতাড়ি এগিয়ে যায় বিভাসের কাছে, তারপর বলে, কিরে, এত হাঁপাচ্ছিস কেন? বিভাস একটু চুপ করে থাকে, কোনো কথা বলে না। মনে হচ্ছিল সে কি উত্তর দেবে সেটা মনে মনে ঠিক করছে। তারপর বলে, অনুরাধা ম্যাম, আজকের মতো ইন্টারভিউ এখানেই বন্ধ করুন, আমরা খুব ক্লান্ত, আপনারা এখন আসুন। কমলিনী দেবী প্রায় আঁতকে ওঠেন, তারপর বলেন, সে কি রে, এখনো ইন্টারভিউ তো শেষ হয়নি, আর আমাদের প্রাপ্যও আমরা পাইনি, তাহলে তুই ওদের যেতে বলছিস কেন? বিভাস এমন ভাব করলো যেন কমলিনী দেবীর কোনো কথাই সে শুনতে পায়নি। সে বলল, আপনার সঙ্গী মেয়েটি কই? তাকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় আছে তাকে ডাকুন আর বিদায় হন, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, প্লিজ। বিভাস দাঁড়িয়েছিল দরজার দিকে পিছন ফিরে, তাই দরজার কাছে যে একটি ছায়ামূর্তির আবির্ভাব হয়েছে সেটা সে বুঝতেই পারল না। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে একটি নারী কণ্ঠ ভেসে এলো দরজার কাছ থেকে। আমাকে খুঁজছো? অনেকদিন পরে তুমি আমার খোঁজ করলে, তা দেখে ভালো লাগছে। বিভাস প্রায় চমকে ওঠে। এটা কার গলা? এই গলা যে খুব চেনা। এই কণ্ঠস্বরের অধিকারিণীর সাথে যে সে 8 বছর সংসার করেছে, এ যে মিত্রার গলা। কিন্তু কিন্তু তা কেমন করে হয়? বিভাস পিছন ফিরতে ভয় পায়। তার পিছনে কে আছে সেটা দেখতে ভয় পাচ্ছে সে। তার মনে হয় এটা মনের ভুল নয় তো। কিন্তু মা আর বোনের মুখে ভয়ের ছায়া দেখে সে বোঝে না, কোনো ভুল নেই। সে যে শুনছে ঠিক শুনছে। নিজের মনকে সে বোঝাতে থাকে মৃত মানুষ কখনো ফিরে আসে না, তাই 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 যে তার পিছনে দাঁড়িয়ে আছে সে মিত্রা কখনোই নয়। মনের সব শক্তিটুকু এক করে ধীরে ধীরে পিছন ফেরে বিভাস। কিন্তু তারপরে সে যা দেখে তাতে তার মনের শক্তি এক নিমেষে হারিয়ে যায় মনের অতল গভীরে। সে দেখে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে যে মিত্রা, তাতে কোনো ভুল নেই। এমনকি মারা যাবার পরে তার গলাতে ফাঁসির দড়ির যে দাগটা হয়েছিল সেটাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ধীরে ধীরে চোখে অন্ধকার নেমে আসে বিভাসের। ধীরে ধীরে চোখ খোলে বিভাস। প্রথমে সে মনে করতে পারে না কি হয়েছিল বা সে জ্ঞান হারালো কিভাবে, কিন্তু চোখ মেলে তাকাতেই সে ভয় কেঁপে ওঠে। এ কি দেখছে সে? বিভাস আর মিত্রার বেডরুমটা বেশ বড়, তাই ঘরে 2টো পাখা লাগানো আছে। আর এখন এই মুহূর্তে 2টো পাখাতে ফাঁসির দড়ি গলায় দিয়ে দাঁড়িয়ে আছে তার মা আর বোন। দুজনেরই মুখ ও হাত বাঁধা। হঠাৎ তার মিত্রার কথা মনে পড়ে যায়। সে তো এইভাবেই মিত্রাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি তাদের কাছে যেতে চায় বিভাস, কিন্তু এতক্ষণ সে যেটা খেয়াল করেনি এবার সেটা সে লক্ষ্য করে। তাকেও একটি চেয়ারের সঙ্গে হাত পা মুখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে। সেভাবে এতক্ষণেও রূপসা পুলিশ নিয়ে এলো না কেন? হঠাৎ সে মিত্রার গলা শুনতে পায়। মিত্রা যেন তার মনের কথা শুনে ফেলেছে। সে বলে, সরি গো, তোমার রূপসা আর আসবে না। রাস্তায় একটা দুর্ঘটনাতে সেই লোকের মায়া কাটিয়ে ফেলেছে, বা আমরা 2 বন্ধু মিলে তাকে পরলোকে পাঠিয়ে দিয়েছি। মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙার শাস্তি দিয়েছি। বিভাস কি বলবে বুঝতে পারে না। সত্যিই কি রূপসা নেই, নাকি এরা ওকে ভয় দেখাচ্ছে মিথ্যে কথা বলে? এবার সেই অনুরাধা বলে মেয়েটি হেসে বলে, বিশ্বাস হচ্ছে না আমাদের কথা, তাহলে নিজেই দেখে নিন। বলতে বলতেই টিভিটা আপনে আপ চালু হয়ে যায়, আর সেখানে ফুটে ওঠে একটি মর্মান্তিক দৃশ্য। খবরে দেখাচ্ছে বাইপাসে একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি সাদা মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা।
ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যাচ্ছে ওনার নাম রূপসা হালদার। তিনি আরো অনেক কিছু বলে যাচ্ছে রিপোর্টার মেয়েটি, কিন্তু আর কোনো কিছুই কানে ঢুকছে না বিভাসের। চোখের সামনেটা ঝাপসা হয়ে ওঠে। মেয়েলি হাসির আওয়াজে সম্বিত ফেরে বিভাসের। সে দেখে অনুরাধা হাসছে। বিভাসের ইচ্ছা হয় ছুটে গিয়ে অনুরাধার গলা চেপে ধরে। অনুরাধা হাসি থামিয়ে বলে, ও মিত্রা, তোর বরের তো দেখছি খুব কষ্ট হচ্ছে রে। ওর আদরের রূপসা যদিও তুই কে সেটা কিছুটা ওকে বলে দিয়েছে, তবু আমার কর্তব্য তোর পরিচয়টা ওকে দেওয়া। ও আমার স্কুলের সব থেকে প্রিয় বন্ধু অনুরাধা দে, আর বিয়ের পরে অনুরাধা সরকার। স্কুল শেষ হলে আমার বিয়ে হয় তোমার মতো একটা শয়তানের সাথে, আর ও জার্নালিজম নিয়ে পড়তে থাকে। এরপরে নাম করা একটি চ্যানেলে ক্রাইম রিপোর্টারের চাকরি পায়, আর তারপর বিয়ে। অনুরাধার বিয়ে হয় বেশ ধনী ব্যবসায়ী বাড়িতে। বাড়িতে লোক বলতে অনুরাধা, ওর বর, ওর বরের ছোট ভাই আর শ্বশুর শাশুড়ি ছিল। সুখী পরিবার। অনুরাধা চাকরি করাতেও তাদের আপত্তি নেই। অনুরাধার সাথে আমার হঠাৎ সোশ্যাল মিডিয়াতে আবার দেখা হয়, আর ওর উৎসাহেই আমার লেখিকা হয়ে ওঠা। ওর মুখে একদিন শুনি ওর ছোট দেওর নাকি খুব নোংরা একটা কাজ করেছে। ওদের অফিসের একটি মেয়েকে রেপ করে খুন করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায়। আর অনুরাধার অফিস থেকে ওই ঘটনার উপর রিপোর্ট ওকেই বানাতে বলে। ও অনেক ভেবে ঠিক করে ওর নিজের লোক যতই নোংরা ঘটনার সাথে জড়িত থাক না কেন, ও নিজের সত্যের পথেই থাকবে। এই নিয়ে খুব ঝামেলাও শুরু হয় ওর শ্বশুর বাড়িতে। বাড়ির সবাই ওর সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। এর কিছুদিন পরেই আমি খবর পাই অনুরাধা মারা গেছে গায়ে আগুন লেগে। এই ঘটনার সময় নাকি বাড়িতে কেউ ছিল না, ও একা ছিল। আমার মন কিন্তু বলছিল ওর মৃত্যুর পেছনে ওর শ্বশুর বাড়ির লোকেরই হাত আছে। অনুরাধা মারা যাওয়ার দুদিন পরেই ওর শ্বশুর বাড়ির সবার গায়ে একসাথে আগুন লেগে প্রত্যেকে মারা যায়। কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা আজও কেউ জানে না। আমার যেদিন মৃত্যু হয় সেদিন সকালে আমার বাড়ির সবাই পুজো দিতে মন্দিরে গেছিল। আমি বাড়িতে একা ছিলাম, কিন্তু এটা ছিল ওদের একটা চাল। ওরা আমার মৃত্যুটাকে সুইসাইড হিসেবে দেখাতে চেয়েছিল সবাইকে। আমি এক মনে একটা রিপোর্ট লিখছিলাম, খেয়াল করিনি কখন আমার পিছনে আমার স্বামী এসে দাঁড়িয়েছে। বুঝতে পারলাম তখন যখন আমার গায়ে কেরোসিন তেল এসে পড়ল। আমি পিছন ফিরে ওকে দেখে শুধু বলতে পেরেছিলাম, তুমি? আর কিছু বলার আগেই ও আমার গায়ে জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে দেয়। পরে ওদের আমিও ঠিক একইভাবে পুড়িয়ে মারি। জানো তো, তোমরা যখন আমার সাথে খারাপ ব্যবহার করতে, আমি ভাবতাম যদি আমি আরও পড়াশোনা শিখে চাকরি করতাম, বা আমার বাবা যদি ধনী হতেন, তাহলে হয়তো আমি সুখী হতে পারতাম। কিন্তু অনুরাধাকে দেখে বুঝলাম জীবনে যদি ভালো মানুষ থাকে তাহলে ছেঁড়া কাপড়েও সুখের অভাব হয় না। কিন্তু তোমাদের মতো জানোয়ারটা যাদের জীবনে থাকবে তাদের তো রাজপ্রাসাদেও ভয় ভয় থাকতে হবে। বিভাস, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি বলে তুমি আমাকেও প্ল্যান করে খুন করলে। আমার মৃত্যুর দিন সকালে প্ল্যান মাফিক তোমার মা আর বোনকে তোমার মাসির বাড়ি পাঠিয়ে দিলে,
আমাদের রিজু তো সকালে স্কুলে চলে যায়। সেদিন তুমিও সবাইকে দেখিয়ে ঠিক 8টার সময় অফিস চলে গেলে। তুমি জানতে রিজু ফিরবে ঠিক 12টার সময়, ততক্ষণ আমি বাড়িতে একাই থাকবো। তুমিও সেই সুযোগে পেছনে দরজা দিয়ে বাড়ি ফিরে এলে। আমি তখন একটা গল্প লিখছিলাম, খেয়াল করিনি তুমি কখন আমার পেছনে এসে দাঁড়িয়েছ। হঠাৎ মনে হলো কে যেন আমার মুখটা চেপে ধরলো, তারপরে একটা ঝাঁঝালো গন্ধ আমার নাকে আসে আর আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান আসে আমি দেখি আমার মুখ হাত বাঁধা, গলায় ফাঁসির দড়ি পরে আমার খাটের উপর একটা টুলে দাঁড়িয়ে আছি। সামনের চেয়ারে তুমি বসে তাকিয়ে আছো আমার দিকে। বুঝলাম আমার সময় শেষ হতে চলেছে। মনটা কেঁদে উঠল আমাদের ছেলেটার জন্য, কারণ আমি ছাড়া ওর যে আর কেউ নেই। তুমি কোনো কথা না বলে আমার পায়ের তলা থেকে টুলটা সরিয়ে নাও আর তারপর বসে বসে অপেক্ষা করতে থাকো আমার মৃত্যুর। আমি মারা গেলে আমার মুখের আর হাতের বাঁধন খুলে দাও, তুমি যাতে সবার মনে হয় এটা একটা সুইসাইড। তারপর তুমি যেভাবে এসেছিলে সেভাবে চলে যাও পেছনের দরজা দিয়ে, আর যাওয়ার আগে দরজাটা হালকা করে খুলে রেখে যাও, যাতে আমাদের ছেলে রিজু প্রথম আমার মৃতদেহ দেখতে পায়, যাতে ও নিজের মায়ের সুসাইডের একজন সাক্ষী হয়ে থাকে। একবারও ওর কথা ভাবনি যে মায়ের মৃতদেহ দেখলে ওর মানসিক অবস্থা কি হবে? এতটাই তুমি নিষ্ঠুর আর ভয়ঙ্কর। তোমার প্ল্যান মতো হলো তাই, আর আমাকে ওইভাবে দেখে ওর এখন পাগলের মতো অবস্থা। ওর ওই দশা করে ওকে আমার বৃদ্ধ মা বাবার কাছে রেখে এলে, যাতে তোমার নতুন সংসারে আর কোনো বাধা না থাকে। কি দারুণ প্ল্যান, তাই না রে অনু? এবার তুমি বুঝতে পারবে সন্তানের সামনে মা যদি ফাঁসি দিয়ে চলে তাহলে সন্তানের কেমন লাগে। অনুরাধা সামনে গিয়ে দাঁড়ায় তৃণার, আর মিত্রা দাঁড়ায় কমলিনী দেবীর সামনে। তারপরে বিভাসের দিকে তাকিয়ে একটু ক্রূর হাসি হেসে ওদের পায়ের তলা থেকে টুল দুটো সরিয়ে নেয়। বিভাস চোখের সামনে মা আর বোনকে ধীরে ধীরে শান্ত হয়ে যেতে দেখে, কিন্তু তার এই সময় কিচ্ছু করার নেই, সব সহ্য করা ছাড়া। বিভাসকে কাঁদতে দেখে মিত্রা বলে, আরে 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 কাঁদছো কেন? মানুষকে মরতে দেখা তো তোমার অভ্যাসে আছে। আমার মৃত্যুর দিন আমি অনুকে উৎসর্গ করে গল্প লিখেছিলাম। সেদিন এই গল্পটা শেষ হয়নি, আজ শেষ হলো। এটা শুরু হয়েছিল অনুরাধার লড়াই নিয়ে, আর শেষ হলো আমার লড়াই দিয়ে। খাতাটা টেবিলে রেখে বিভাসের দিকে এগিয়ে যায় মিত্রা আর অনুরাধা। পরের দিন খবরের চ্যানেলে দেখানো হয়, মাত্র কদিন আগেই নামকরা লেখিকা মালিনী দেবী ওরফে মিত্রা ব্যানার্জি নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। গতকাল ওনার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। আজ ছিল ওনার মৎস্যমুখী, কিন্তু আজ সকালে আত্মীয় স্বজন তাদের বাড়িতে এসে হাজার ডাকাডাকিতেও কারো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।
দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় এক মর্মান্তিক ঘটনা। পরিবারের 3 সদস্য একই ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পুলিশ সাধারণভাবে বলছেন এটি একটি সুইসাইড কেস, কিন্তু বাড়ির প্রতিটি সদস্য একসাথে কেন এমন একটি সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আরও একটি খবর আমরা জানতে পেরেছি, সেটি হলো যে ঘরে 3টি মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ঘরের টেবিলে একটি গল্পের অপ্রকাশিত পাণ্ডুলিপি পাওয়া গেছে। মনে করা হচ্ছে এটি স্বর্গীয় মিত্রা দেবীর অপ্রকাশিত শেষ গল্প। আশা করব খুব তাড়াতাড়ি এই অপ্রকাশিত পাণ্ডুলিপিটি গল্প আকারে প্রকাশিত হবে। গল্পটির নামও মিত্রা দেবী ঠিক করে ফেলেছিলেন। গল্পটির নাম হলো লেখিকা, এবং উনি এটি উৎসর্গ করেছিলেন নিজের প্রাণের বান্ধবী অনুরাধা দেবী ও সেই সব মেয়েদের যারা এই সমাজে লড়াই করে বাঁচে। আরও খবর জানতে হলে সঙ্গে থাকুন। আমি সর্বরী আজকাল টিভিতে।